আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আসলে ফিজিশিয়ান বইটা দিয়েই শুরু করি। ফিজিশিয়ান বইটার মধ্যে একটা সেলজুকদেরকে আসলে একটু নেগেটিভ ভাবে উপস্থাপন করা হইছে। আমার মনে হইছে। আমি স্মৃতি থেকে বলতেছি। তো সেলজুকদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে রেশনালিটি এবং হচ্ছে বুদ্ধিবৃত্তিকতার বিরোধী। কিন্তু বাস্তবতা হচ্ছে মুসলিম হিস্ট্রির শেষের যে অংশ, মুসলিম যুগ যদি আমরা উসমানী খেলাফত পর্যন্ত ধরি, তাহলে আমরা দেখব যে হচ্ছে শেষের দিকের যে বুদ্ধিবৃত্তিক এবং দার্শনিক কাজ, তার অনেকটাই আসলে সেলজুক অথবা তাদের উত্তরসূরি যারা তাদের হাত দিয়ে ঘটছে। সো মানে মানে ফিজিশিয়ান বইয়ের মধ্যে একটা সেল কন্ট্রাডিকশন একটা আছে আর কি। আমরা মানে গত বছরের যে আন্দোলন গণ অভ্যুত্থান, এর আগে হচ্ছে আমরা পাঠচক্র করতাম, কিন্তু গণ অভ্যুত্থানের পরে হচ্ছে পাঠচক্রের সংস্কৃতি থেকে বেশি হচ্ছে সেমিনার চলতেছে। তো সেমিনারটা আসলে হয় কি, এটা যে একটা ন্যাচারাল যে আড্ডা সেটা হয় না, অনেক বেশি হচ্ছে যে এক পক্ষ থেকে কথা চাপাই দেওয়ার একটা ব্যাপার থাকে। তো রুকন ভাই এবং হচ্ছে যে আরিফ ভাইকে দেখতেছি, এটা আসলে ভালো লাগতেছে। এবং আমার কাছে মনে হয় যে আমরা একটা সময় দীর্ঘ আড্ডা দিছি, এবং আমার কাছে মনে হয় যে আজকের যে দেলোয়ার সাহেবের যে ক্যারেক্টার এবং উনার কিছু পলিটিক্যাল প্রবলেমের বিষয়গুলো তো আছে, কিন্তু ট্র্যাডিশনকে ক্রিটিকের যে ব্যাপার, সেই জায়গাটায় রোকন ভাই এবং আরিফ ভাইদের একটা কন্ট্রিবিউশন আছে আমাদের। এবং আমরা এই ক্ষেত্রে দ্বিমত, মানে ওনাদের সাথে যে আমি খুব বেশি একমত বিষয়টা এটা না, আমরা মারামারি করে অভ্যস্ত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে হাসিনা গত 2015-16 পর্যন্ত, 17 পর্যন্ত আমরা নিয়মিত আড্ডা মারছি, কিন্তু এরপরে হচ্ছে যে এমন ভাবে আমাদেরকে তুলে নেওয়া এবং হচ্ছে যে নানান রকম ঝামেলা ক্রিয়েট করলো যে পরবর্তীতে আমরা আসলে বসারই সুযোগ পাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে, যেমন ধরেন কথার কথা, বাংলাদেশের ট্রেডিশনালিস্ট অ্যান্ড নন ট্রেডিশনালিস্ট যে বিতর্কগুলো, এটা জরুরি। কেন জরুরি? যেমন আমি হচ্ছে যে কাইন্ড অফ একটা ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এবং অনেকে মনে করে যে হচ্ছে জামাত হচ্ছে নন ট্রেডিশনালিস্ট, কিন্তু কথাটা আসলে ঠিক না। জামাতও কাইন্ড অফ একটা, মানে বাংলাদেশের যে ট্রেডিশনালিস্ট যে বয়ান, ইসলামের যে ট্রেডিশনালিস্ট বয়ান, তার একটা পার্ট। কিন্তু ফলে যেটা হয়েছে যে আমাদের যে কোনো ট্রেডিশন হচ্ছে যে একটা তর্কের একটা বিষয়, মানে ভিতরে নানান রকমের মত আছে, কোন মত আপনি কখন কোথায় সেট করবেন, তার একটা মানে অন্তর্গত একটা বিতর্ক দরকার হয় না, এটা ট্রেডিশন হচ্ছে যে সে ফাংশন করতে পারে না। কিন্তু বাংলাদেশে যেহেতু হচ্ছে যে বাংলাদেশের ট্রেডিশনালিস্টরা সে ইমাজিনারি কিছু হচ্ছে শত্রু বানাইছে এবং তার সাথে সে ফাইট করে, কিন্তু এই ফাইটটার মধ্য দিয়ে তর্কটা হয় না। সো আমি আমি আশা করি যে আসলে ট্রেডিশনের বিষয়ে যে নানান রকমের প্রশ্ন এবং যে বিতর্ক, এটা আসলে হওয়া দরকার, এবং আওয়ামী লীগ আমলের কারণে আহ, আমরা আসলে অনেক তর্ক আগায় নিতে পারি না। আমি অবশ্যই ধরেন ট্রেডিশনের জায়গা থেকে কথা বলবো, কিন্তু আমি চাই যে বিতর্কগুলো হোক। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে আহ, দেলোয়ার সাহেবদের একটা মোটা দাগে কিছু জায়গায় এখন এসে ধরেন, আগের বক্তা তিনি আসলে বলে গেছেন, আমি আরেকটু পয়েন্টগুলো বলি। আমার কাছে মনে হয় যে গত 100 বছর আগে তারা জিনিসগুলোকে যেভাবে দেখতেন, 100 বছরের স্কলারশিপ, নানান রকমের আলোচনার প্রেক্ষিতে আমরা আসলে মনে করি যে জিনিসগুলো এত সিম্পল না। যেমন ধরেন কথার কথা, দেলোয়ার সাহেবদের আলোচনার মধ্যে একটা মোটা দাগে একটা আইডিয়া ছিল যে রেশনালিটি বনাম হচ্ছে যে বিলিফ, মানে যৌক্তিকতা বনাম হচ্ছে যে ট্রেডিশন, অথবা ধরেন হচ্ছে যে ট্রেডিশনাল ইলমি চর্চা। কিন্তু এটা আসলে ঠিক না, কারণ ওই সময় যারা কোড আনকোড যারা ট্রেডিশনালিস্ট ছিলেন, তারাও কিন্তু হচ্ছে যুক্তির আলোচনা করতেছেন। যেমন ধরেন হচ্ছে আপনার কাসিম নানভি রহিমাল্লাহর কথা জানেন, আমাদের রেজা খানের আপনার নাম জানেন, এবং হচ্ছে যে আশরাফ আলী থানভী, তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে লজিক নিয়ে আলোচনা করতেছেন, রেশনালিটি নিয়ে আলোচনা করতেছেন। সো যারা মানে ধরেন যারা মডার্নিস্ট, তাদের মধ্যে যে এই যে আইডিয়া যে আমরা হচ্ছে রেশনালের, মানে রেশনাল চর্চা করতেছি, এবং আমাদের বাইরে যারা তারা ইররেশনাল, এই আইডিয়াটা আসলে মানে প্রবলেমেটিক। এবং ভাই হচ্ছে যে কান্টের যে বইটা, যে চেরাগয়েনের, মানে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, যে বইটা বা প্রবন্ধটা, সেইখানের একটা একটা আলোচনা দিয়ে শুরু হয় যে মানে আলোকায়ন কি, চেরাগায়ন কি, চেরাগায়ন হচ্ছে যে মানুষ নিজে বাইরের বরাত দেওয়া ছাড়া চিন্তা করবে। কিন্তু এই বক্তব্যটা আসলে মানে প্রবলেমেটিক একটা বক্তব্য, এবং বাংলাদেশে হচ্ছে বারবার ফরহাদ মাজার ভাই, উনি বারবার হচ্ছে যে এই বক্তব্যটা ধর্মের যে ট্র্যাডিশনে ক্রিটিক করতে যায়, উনি নানান জায়গায় থিওলজির ক্রিটিক করতে যায়, উনি এটা বারবার উদ্ধৃত করছেন। তা আমার কাছে মনে হয়, বা মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে মানে ট্র্যাডিশন বরাত দেওয়া বা বরাত না দেওয়া, বিলিভ বনাম রেশনালিটি, এই যে বাইনারি গুলা, এটা আসলে কি এক্সিস্ট করে? যে যে হচ্ছে যে যুক্তি দেয় তার মাথাও তো আসলে নানান রকম বিশ্বাস কাজ করে, মানে মানুষ তো বিশ্বাস ছাড়া হইতে পারে না। ধরেন আপনি বরাত দিচ্ছেন না ঠিকই,
তো আপনার মাথা, আপনি তো হিস্ট্রির বাইরের কেউ না, আপনি তো ধরেন কথার কথা একটা হিস্ট্রি থেকে উঠে আসছেন। সো মানে এই যে মুসলমানরা অথবা হচ্ছে যে কোট আনকোট ট্রেডিশনালিস্টরা সে বরাত ছাড়া কথা বলতে পারে না, অথবা বরাতে যা আছে সে সরাসরি এটা নকল করে মানে কপি করতেছে, বিষয়টা সিম্পল না আর কি। জিনিসটা যথেষ্ট ক্রিটিক্যাল। আমার কাছে মনে হয় যে আমরা যখন ধরেন ট্রেডিশনালিস্ট অ্যান্ড হচ্ছে মডার্নিস্ট যে ধারা, এই সিলসিলার যখন কথা বলি, তখন আসলে আমরা এই বাইনারিগুলো ভাঙ্গা ভালো, উভয় পক্ষের জন্যই ভালো। ইনফ্যাক্ট এখন ট্রেডিশনালিস্টরাও যে খুব ভদ্র অথবা তারাও যে খুব ভালো এমন না। সেও ধরেন মানুষকে বলে হচ্ছে যে সে যুক্তিবাদী, আমি হচ্ছে ধর্মের বরাত দিয়ে কথা বলি, আর সে হচ্ছে যুক্তি দিয়ে কথা বলে। কিন্তু মানে যে যুক্তি দিয়ে কথা বলতেছে সেটারও তো আসলে একটা এথিক্যাল ভিত্তি থাকতে পারে। সো যুক্তি মাত্রই খারাপ অথবা বরাত মাত্রই খারাপ, এই যে বাইনারিগুলা, এটা আসলে প্রবলেমেটিক। আমি হচ্ছে যে আরো দুইটা পয়েন্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে দেলোয়ার সাহেব তিনি হচ্ছে যে এক জায়গায় বলতেছেন সেকুলারিজমের যে আলোচনা, আধ্যাত্মিক এবং দুনিয়াবী জীবন, উনার উনার একটা, আমি মনে করবো যে এটা ক্লিয়ারলি আমার কাছে মনে হয় যে মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং। যে উনি বলতেছেন যে মুসলিম হিস্ট্রিতে যিনি শাসক ছিলেন তিনিই ছিলেন ধর্মীয় প্রধান, অথচ মুসলিম হিস্ট্রিতে আমরা জানি যে রিলিজিয়াস অথরিটি বলতে কিছু ছিল না, যেটা আমরা ইউরোপে ধরেন একটা প্রাতিষ্ঠানিক অথরিটি। এটা আসলে আমাদের জন্য মানে ইউরোপিয়ান হিস্ট্রিটাকে যদি না পড়ে অথবা ধরেন চার্চ কিভাবে ফাংশন করে এটাকে যদি না বুঝে, তাইলে বোঝা কঠিন যে মুসলিম সোসাইটিতে অথবা মুসলিম হিস্ট্রিতে যে রিলিজিয়াস অথরিটি ছিল না, এটা বোঝাটা একটু কঠিন। কারণ চার্চে কিন্তু আপনার তার মতটা মানতে বাধ্য। আমি কিন্তু ধরেন কথার কথা, আমি মাদ্রাসায় পড়ছি অথবা আপনি হচ্ছে মুসলিম কমিউনিটির সদস্য, আপনি কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মীয় অথরিটির বক্তব্য মানতে বাধ্য না। ধরেন কথার কথা হাটহাজারী অথবা জামাত ইসলাম তারা ফতোয়া দিল যে এটা আপনার মানতে হবে, কিন্তু আপনি এর বিরোধিতা করতে পারেন। এবং আপনি যদি বিরোধিতা করেন আপনি কম মুসলমান হয়ে যাবেন না। কিন্তু ইউরোপে যে হচ্ছে রিলিজিয়াস অথরিটিটা, সেইটা আপনি দ্বিমত করার জায়গাটা আসলে ছিল না। কারণ সে হচ্ছে ডিভাইন রিপ্রেজেন্টেশন, মানে পোপ হচ্ছে অথবা ধর্মীয় অথরিটি হচ্ছে সে একটা ডিভাইন মানে রিপ্রেজেন্টেশন। এখন ডিভাইন রিপ্রেজেন্টেশনকে তো আপনি কি করতে পারেন না, তার সাথে তো আপনি বিরুদ্ধে বলতে পারেন না। সো এইখানে আমার কাছে মনে হয়েছে, এবং একই সাথে আপনি যদি ওয়াইল হাল্লাকের আলোচনা দেখেন, ওয়াইল হাল্লাকের যে ইম্পসিবল স্টেট যে বইটা, এই বইটার মধ্যে উনি কেন মানে মনে করতেছেন যে হচ্ছে ধর মডার্নিটির মধ্যে, মডার্ন স্টেটের মধ্যে ইসলাম সম্ভব না, উনি বলতেছেন যে হচ্ছে মডার্নিটির মধ্যে মানে মুসলিম সোসাইটিতে যেভাবে ল আর হচ্ছে যে নির্বাহী বিভাগ অর্থাৎ রিলিজিয়াস অথরিটি, লিগাল অথরিটি, আর হচ্ছে যে আপনার এক্সিকিউটিভ অথরিটি, দুইটা যে আলাদা মুসলিম হিস্ট্রিতে যেভাবে চর্চা হয়েছে, এইটা মডার্ন রাষ্ট্রের মধ্যে কল্পনাই করা যায় না। সো এটা হচ্ছে ধরেন ওয়েল হাল্লাকদের বক্তব্য। কিন্তু মির্জা সাহেবদের বক্তব্য কিন্তু ঠিক এটার বিপরীত। সো এটা আমার কাছে মনে হয় যে হয়তো তিনি যদি আমাদের সময় বেঁচে থাকতেন তাহলে মেবি এইভাবে তিনি বলতেন না। আর আরেকটা জিনিস উনি এখানে ধর্ম বনাম জ্ঞানের যে আলোচনাটা করছেন, এখানে তিনি বলতেছেন যে হচ্ছে আহ, ধর্মীয় গ্রন্থের দেলোয়ার সাহেব বলতেছেন যেহেতু ধর্মীয় গ্রন্থের বক্তব্যই চূড়ান্ত হিসাবে পরিগণিত, ফলে জ্ঞান কখনোই একটি নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারেনি। এটা কি ট্রু? মুসলমান নাকি ধরেন কথার কথা, ধরেন কোরআনের একটা আয়াত আনছেন, মানে একটা ধরুন প্রিন্সিপালের আলোচনা করতে যে আপনি কোরআনের একটা আয়াত আনছেন অথবা হাদিসের একটা আলোচনা মানে একটা আয়াত আনছেন, এটার বিপরীতেও তো আপনি আরেকটা প্রিন্সিপাল দাঁড় করাতে পারেন, বিপরীতে আরেকটা হাদিস আনতে পারেন। সো আপনি বরাত দিলেই যে এখানে কোনো ক্রিটিক নাই, এখানে হচ্ছে ডিসকাশন নাই। তালাল আসাদের আপনারা জানেন যে ডিসকার্সিভ ট্রেডিশনের যে আলোচনা, যে ধরেন নরমেটিভ বনাম যে ডিসকার্সিভ যে মানে ট্রেডিশনাল আলোচনা, সেটার মধ্যে আমি ঢুকতেছি না। কিন্তু এইটা আসলে খুব সিম্পলিস্টিক একটা চিন্তা যে মুসলমানরা কখনোই একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর থেকে বের হইতে পারেনি। তাইলে তো হচ্ছে এত মাযহাব ক্রিয়েট হইতো না, এত মতামত ক্রিয়েট হইতো না। এবং ধরেন চারটা মাযহাব যে সৃষ্টি হয়েছে, চারটা মাযহাবকেই তো আমরা বলতেছি যে দে আর ওকে। এবং আকীদার ক্ষেত্রেও তো আসলে বিভিন্ন মত ছিল। সো আই থিংক এই যে মানে যুক্তি বনাম যুক্তিহীনতা, বরাত বনাম বরাতহীনতা, এবং হচ্ছে যে তার যে হচ্ছে যে আপনার ধর্মীয় এবং হচ্ছে পলিটিক্যাল অথরিটির আলোচনা, এইগুলো আসলে আই থিঙ্ক মানে আমি বলবো যে হচ্ছে ডিপলি প্রবলেমেটিক। এবং ভাই যেটা বলছে যে আমাদের আসলে এইসব বিষয়ে আরেকটু ক্রিটিক্যাল হওয়া দরকার, আমি আসলে মনে করি যে আমরা যখন হচ্ছে যে তাদের আসলে মানে এখানে আবার মানে এটাও ভাবা দরকার যে আমরা এই সময় এসে বিষয়গুলোকে যেভাবে দেখতেছি, 100 বছর আগে আসলে এত লিটারেচার অ্যাভেলেবল ছিল না, এত ক্রিটিক গুলো অ্যাভেলেবল ছিল না। মানে আমি ধরেন ওয়েস্টার্ন লিটারেচারে দেখাইতে পারবো যেগুলো তারা হচ্ছে বাইনারি গুলো মানতেছে না। তো ওই সময় আসলে তাদের হাতে এত লিটারেচার ছিল না, এবং তারা হচ্ছে যে একটা, সো তাদেরকে আসলে এগুলোর জন্য দোষও দেওয়া যাবে না।
মানে তাদেরকে উড়াইয়া দেওয়ার যে বিষয়টা, এটাও আসলে করা যাবে না। কারণ মানে শুরুতেই যেটা বললাম যে ট্রেডিশনালিস্টরা যেভাবে মডার্নিস্টদেরকে ডিল করে এটাও প্রবলেমেটিক। কারণ তারা মনে করে যে যুক্তি মাত্রই খারাপ বা এরকম একটা অ্যাপ্রোচ আছে যেটাও আসলে একই সাথে মানে ঝামেলাজনক। যেমন আমি যদি হচ্ছে যে গাজালি এবং রাজির কথা বলি, গাজালি এবং রাজি তারা হচ্ছে একটা প্যারাডাইম অথবা হচ্ছে যে একটা মডেল ক্রিয়েট করছিলেন যে আমরা কিভাবে যুক্তি এবং আহ, যদি টেক্সটের সাথে যুক্তির কন্ট্রাডিকশন হয় তাহলে আমরা সেটাকে কিভাবে ডিল করব, এবং এটা পসিবিলিটি আছে কি আছে না, নাই। এবং এটার বিরুদ্ধে ধরেন ইবনে তাইমিয়ার একটা 10 খণ্ডের একটা বই আছে দারুত তাআরিজ। সো মানে কখনো যে হচ্ছে টেক্সটের সাথে বাস্তবতা রিয়েলিটির অথবা যুক্তির বিরোধ হইতে পারে বা বিরোধ দেখা যাইতে পারে এবং এটারও যে একটা ডিসকাশনের মধ্যে আনতে হবে, এটা কিন্তু আমাদের ট্রেডিশনে এই আলোচনাগুলো কিন্তু আছে। গাজালি এবং হচ্ছে যে আপনার রাজির বইটার নাম হচ্ছে কানুন তাবিল। এটা খুবই ছোট একটা বই এবং কিন্তু আই থিঙ্ক হচ্ছে যে এটা নিয়ে আমরা আসলে আহ, আলোচনা করতে পারি ফিউচারে। আমি আমার আলোচনা শেষ করব। আমার কাছে মনে হয় যে হচ্ছে আমরা যদি আহ, দেলোয়ার সাহেব এবং হচ্ছে যে তার যে বিরোধী অংশ, সেটা বর্তমানে আমরা এই আলোচনাগুলো কিভাবে আগায় নিবে বা বর্তমানে আমরা আমাদের সময় এসে এগুলিকে কিভাবে লোকেট করবো। আমার কাছে মনে হয় যে আহ, মুসলিম একাডেমিয়ার মধ্যে এখন দুইটা ক্যাটাগরি দাঁড়াইছে। একটা হচ্ছে ফিকহের লিগ্যাল ক্যাটাগরি, আর একটা হচ্ছে থটের ক্যাটাগরি। একটাকে বলা হচ্ছে মানে ইসলামিক ল, আর একটা বলা হচ্ছে যে ইসলামিক থট। সো আই থিঙ্ক হচ্ছে যে ইসলামিক থট বলতে যে ক্যাটাগরিটা দাঁড়াইছে, ইনফ্যাক্ট আমি ধরেন মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের এখানেও কিন্তু ডিপার্টমেন্ট দুইটা, একটা হচ্ছে ইসলামিক থটের ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ল অ্যান্ড কোরআন সুন্নাহ ডিপার্টমেন্ট। সো আই থিঙ্ক হচ্ছে যে তাদের শুধুমাত্র দেলোয়ার সাহেব না, তাদের যে একটা মানে ওই সময়ের যে ট্রেন্ড, মডার্নিস্ট যে ট্রেন্ড, সেইটার একটা ফলাফল হচ্ছে যে ইসলামিক থট বলতে আমরা যেটা বর্তমানে পাই সেটা একটা গুরুত্বপূর্ণ। কারণ কারণ ধরেন হচ্ছে ট্র্যাডিশনের মধ্যে মানে ট্রেডিশনাল যে চর্চা ইসলামের, সেখানেও বেশ কিছু জটিলতা আছে। কারণ তারা একটা হচ্ছে এমন মডেলিংটা করে, তারা হচ্ছে এভরিথিং পসিবল বলে, মানে প্রতিটা জিনিসই হচ্ছে যে জায়েজ হয়ে যেতে পারে। অথবা আপনি ট্রেডিশন থেকে একটা ডিসিশন পাই না, আপনি একটু যদি হচ্ছে আর্টিকুলেশন করেন, আপনি বলতে পারেন যে ওকে এটাও ঠিক ওইটাও ঠিক। এখন কিন্তু বাস্তবতা তো এমনি চলে না, আপনার তো একটা নির্দিষ্ট একটা চুজ করতে হবে এবং আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা ঠিক করতে হবে। সো ইসলামিক ট্র্যাডিশনের আর্টিকুলেশনের ক্ষেত্রে আসলে নানান রকম কমপ্লেক্সিটিস আছে। সো সেইখান থেকে ইসলামিক থটের যে আলোচনা, সেখানে ইসলামিক থটের মধ্যে ধরেন হচ্ছে যে সোশিওলজি থাকে, হিস্ট্রি থাকে, হয়তো সাইকোলজি থাকে, এবং সো একটা একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ থাকে। সো এইখানে একটা ক্রিটিক্যাল একটা আহ, ধারা গইরা ওঠে। যেমন গত 1-2 সপ্তাহ আগে আপনারা জানেন যে হচ্ছে ইয়াসির কাজীর একটা সম্প্রতি একটা বই বের হয়েছে সালাফিজমের বিষয়ে। তো ইউটিউব যদি সার্চ দেন, তার সম্প্রতি এই বইয়ের উপরে তিনি 1-2টা সাক্ষাৎকার দিচ্ছেন, দীর্ঘ সাক্ষাৎকার। তো সম্ভবত একটা সাক্ষাৎকার ছিল 2 ঘন্টার। এইখানে ও কিছু আলোচনাগুলি দেখেন যে আসলে ট্রেডিশনকে আমরা যেভাবে কল্পনা করি বা যেভাবে প্র্যাকটিস করি, সেখানেও আসলে আমাদের নিজেদের মধ্যেও নানান রকম সীমাবদ্ধতা তৈরি হইতে পারে। সো আই বিলিভ দ্যাট ইসলামিক থট অ্যান্ড ইসলামিক ল, তারা যদি হচ্ছে যে একটা হেলদি কম্পিটিশন বলি, হেলদি একটা ডিবেট অথবা ডিসকাশন বলি, সেটা যদি চালাইতে পারে এবং হচ্ছে যে একজন আরেকজনকে রিজেক্ট করা ছাড়া, তাইলে মেবি হচ্ছে যে আমরা উভয়ের জন্যই একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। ইসলামিক থটের মধ্যে যেরকম আমরা, যেমন কথার কথা আপনি মালিক বিন নবীর কথা ধরেন, অথবা ইবনে খালদুনের যে মুকাদ্দিমা বইটা, এটা কিন্তু ফিকহের বই না বা লিগ্যাল বই না, কিন্তু এটা তো আমাদেরকে হেল্প করতেছে, রাইট? এবং ধরেন কথার কথা মালিক বিন নবীর কাজগুলো তো আসলে লিগ্যাল কাজ না। তার একটা বই আছে আয-যাহিরাতুল কুরআনিয়া, মানে হচ্ছে কোরআনিক ফেনোমেনা। তো এইটা ছাড়া অন্য যে বইগুলো আছে সেগুলো তো হচ্ছে মোস্টলি লিগ্যাল কোনো বই না। ইনফ্যাক্ট গাজালির কথা যদি ধরেন, গাজালি আহ, আপনার গ্রিক ফিলোসফি এবং হচ্ছে যে মুসলিম যে ফিলোসফার যারা ছিলেন ইবনে সিনা সহ, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিলেন, শক্ত ছিলেন। কিন্তু তিনি যখন ইহয়া উলুমুদ্দিন লিখতে যান, তো ইহয়া উলুমুদ্দিনের যে যে প্যারাডাইমটা, মানে ধরেন এথিক্সকে ডিফাইন করা, এথিক্সকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, এটা কিন্তু উনি আবার প্ল্যাটো থেকে নিছেন। সো গাজালি যেরকম প্লেটোর অথবা গ্রিক ফিলোসফিকে উড়াই দিচ্ছেন, আবার চুপিসারে উনিও কিন্তু আবার একটা মুক্তা বেরও করে আনতেছেন। সো আমার কাছে মনে হয় যে আমরা আমাদের দেশে হাসিনার সময় এটা সম্ভব ছিল না, এখন অনেক বেশি উন্মুক্ত হয়েছে। আমরা যদি একটা সিভিলাইজড ওয়েতে ইসলামিক থট অ্যান্ড ইসলামিক ল দুইটার যদি হচ্ছে যে একটা হেলদি ডিসকাশন আমরা আগায় নিতে পারি, তাইলে মেবি হচ্ছে যে
দেলোয়ার সাহেবরা ১০০ বছর আগে যেই যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলোর সীমাবদ্ধতাগুলো সহ আমরা আজকে একটা বেটার ফিউচার ইমাজিন করতে